হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আহ আমরা আমরা এবার শুরু করতে যাচ্ছি আমাদের এবারের বন্ধুর সাথে আনন্দ আড্ডা। আমরা আমাদের প্রাণের গ্রুপ, আমাদের ভালোবাসার গ্রুপ 96 98। আমরা এর আগে বিগত দিনে বিভিন্ন থিম নিয়ে তোমাদের মাঝে এসেছি। এবারও এসেছি একটা ভিন্ন আঙ্গিকে। এবারে আমাদের আয়োজন হচ্ছে একজন বন্ধুর সঙ্গে লাইভ আনন্দ আড্ডা। আমরা তার সাথে কথা বলবো, গল্প করব, অনেক মজা করব। তো বন্ধুরা, আমরা আমাদের আসলে মূল অনুষ্ঠানে ফিরে যাবার আগে আমার সম্পর্কে একটু সামান্য তথ্য দেই। আমি হচ্ছি সাজিয়া আফরিন রিমি। রিমি নামেই পরিচিত, তোমাদের 96 এর বন্ধু। আহ আমি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ থেকে 96-এ এসএসসি এবং সরকারি তিতুমির কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে তিতুমির কলেজ থেকেই কমপ্লিট করেছি। তো বর্তমানে আছি সুইজারল্যান্ড। আহ, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স করেছি। আর আহ, আপাতত জব করি না। আমার 3টা বাচ্চা ব্যক্তিগত লাইফে। আমার হাজবেন্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করে। আর বাচ্চারা ছোট ছিল বিধায় আসলে জব করা হয়নি। কিন্তু আমি এখন চিন্তা ভাবনা আছে যে কিছু একটা করব। নাই ব্যাপক আগ্রহ, ইচ্ছা আছে যে বিদেশের মাটিতে দেশি খাবার নিয়ে কিছু একটা করার। আর আহ, আমি এখানে একটা এনজিওর সাথে জড়িত আছি, সেফাম নামে। আর আহ, আচ্ছা, আমার পরিচিতি পর্ব এখানে শেষ করি। আমরা চলে যাই আমাদের অতিথি বন্ধুর কাছে। আমাদের এবারের বন্ধু হচ্ছে উম, একজন মহৎ পেশায় নিয়োজিত, মানব সেবায় নিবেদিত। আমরা উম, আল্লাহর পরে যার উপরে আস্থা অর্জন করতে পারি সে হচ্ছে ডাক্তার। আমাদের এবারের বন্ধু হচ্ছে ডক্টর আহাদ হোসেন। ধন্যবাদ জিমি। আজকের এই লাইভ আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই সুযোগে আমি আমাদের 96 এবং 98 গ্রুপের সকল বন্ধুদের আমি আহ, অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ, এই কোভিড যে সময়ে যেন সবাই সুস্থ আছে এই আশা করছি এবং সবাই ভালো আছে। ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তোমার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য যে সময় বের করে আনছো, বন্ধুদের জন্য, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন যেটা হচ্ছে যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে তুমি তো আসলে আমাদের ফরিদপুরের বন্ধু। তোমার এসএসসি হচ্ছে ফরিদপুর থেকে। হ্যাঁ, এসএসসি তুমি ফরিদপুর থেকে এবং এইচএসসি দিয়েছো তুমি নটরডেম কলেজ থেকে। তারপরের জার্নিটা সম্পর্কে আমাদেরকে বলো, যে এরপরে কিভাবে কন্টিনিউ করছো। ওকে ফাইন। খুবই আহ, দুটি বড় বড় ইনফরমেশন দিয়ে ফেলেছো আমাদের গ্রুপের সদস্য হওয়ার জন্য। দুটি বড় ইনফরমেশনই দরকার। আসলে ফরিদপুরে আমি জেলা স্কুলে ছিলাম, আর হচ্ছে নর্ডেন কলেজে 96 to 98 একটা বড় সময়, যদিও সময়টা অনেক ছোট, বাট আসলে হ্যাঁ, আমার মূল সময়টাই আমার জীবনের উত্থান পতনের একটা বড় সময় এই নর্ডেন কলেজে কেটেছে। যেটা আসলে এই এটা একটা আরেকটা চ্যাপ্টার, এটা অন্য সময় বলবো। যেহেতু তুমি বলেছিলে যে এর পরবর্তী চ্যাপ্টার, এরপরে আমি আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছি। এমবিবিএস শেষ করেছি আমি 2005-এ। 2005-এ শেষ করে আমি 2006-এ ঢাকায় চলে এসেছি। ঢাকায় এবং আমি 2005-এই বিসিএস পরীক্ষা দেই এবং সেখান থেকে আমি বিসিএস এ উত্তীর্ণ হয়েছি। আমাদের দুর্ভাগ্যজনক ক্রমে তোমার হচ্ছে আমাদের বিসিএস টা দুইবার হয় এবং দুইবারই আমি কোয়ালিফাই করেছি। দুইবার ভাইবা দিতে হয়েছে, সেই দুইবার ভাইবা দিয়ে আমরা নিয়োগ পেয়েছি 2008 সালে। 2008 সালে পরে আমি বিসিএস এ বিভিন্ন জায়গায় চাকরি করেছি। আমার নিজস্ব ডিস্ট্রিক্ট ফরিদপুরে কাজ করেছি, আমি রাজবাড়িতে কাজ করেছি, ইভেন আমি ঢাকায়ও কাজ করেছি। তো বিভিন্ন জায়গায় আমি এর পরবর্তীতে আমার সুযোগ হয়েছিল জাতিসংঘ শান্তি মিশনেও আমি অংশগ্রহণ করেছি, বাংলাদেশ সরকারের একজন চিকিৎসক হিসাবে, বাংলাদেশ পুলিশের সাথে। এরপরে আমি আসলে পোস্ট গ্রাজুয়েশন করি, যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেটাকে বলে বিশেষজ্ঞ সাবজেক্ট। এই বিশেষজ্ঞ
বিশেষজ্ঞতার জন্য আমি 12 সালে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ঢুকি। সেখানে আমি এমডি শেষ করেছি, অ্যানাস্থেশিয়া, পেইন ও ইন্টেনসিভ কেয়ার মেডিসিন, যেটা তিনটি বড় চ্যাপ্টারের সমন্বয়ে গঠিত। এবং আমার হচ্ছে আমি এই মাঝের অংশটা নিয়ে বেশি কাজ করি, ব্যথা নিয়ে আমি বেশি কাজ করি। তো সেটা নিয়ে আমি ইতিমধ্যে অনেক কিছু দিয়েছি তোমাদেরকে ইনফরমেশন। তো এই হচ্ছে মোটামুটি আমার মানে ব্যক্তিগত পরিচয়। আমার ফ্যামিলির সাথে একটু বলে রাখি, আমার আসলে 3 বাচ্চা, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে হচ্ছে ক্লাস, তুমি আনমিউট করে নাও, মিউট করা আছে। রিমি, তুমি আনমিউট করে নাও। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন কি শুনতে পাচ্ছো? হ্যাঁ, clear। আচ্ছা, আমি এক এক সেকেন্ড, আমি আসতেছি। আমার মনে হয় রিমি একটু ব্যক্তিগত কাজে মনে হয় চলে গিয়েছে। তারপর আমার যে কয়েকটি তথ্য আমি বন্ধুদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে, আমার বাচ্চাদের নিয়ে আমি ঢাকায় আছি দুই হাজার সরি বারো টু সালে ডিস্টার্ব হলো। ঢাকায়। না, আমি চালিয়ে যাচ্ছিলাম তোমার অ্যাবসেন্স। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আহ, যেহেতু তুমি ডাক্তার, তোমাকে ডাক্তার সম্পর্কেই, ডাক্তারি বিষয় নিয়েই আমরা জানবো। বিভিন্ন তথ্য যেগুলো আমরা জানতাম না, তুমি আমাদেরকে জানাবা, আমাদের বন্ধুদের, আমার অনেক উপকার হবে। তো আসলে আমরা বর্তমানে যে সমস্যাটা কোভিড বা করোনা, এটা তো আমরা আসলে বিভিন্ন জনের মুখে শুনেছি বিভিন্ন রকমের, কিন্তু একজন ডাক্তার হিসাবে বা একজন ডাক্তারের মুখে আমরা শুনি নাই। এখন তুমি বলো যে আসলে এই যে ব্যাপারটা কি, হ্যাঁ, যে বা এখন কোন পরিস্থিতিতে আছে, এটা আমাদেরকে বলো। ধন্যবাদ রিমি, তুমি ভালো প্রশ্ন করেছো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন করোনা তো নাই, সাধারণ মানুষের দৃষ্টিতে তো করোনা এখন নাই। হ্যাঁ, কারণ করোনা আমরা নাই। আমরা এখন হসপিটালে যাওয়ার পথে যে পরিমাণ জ্যাম অতিক্রম করি, মানুষের মুখে কোনো মাস্ক নেই, বাসে, রিক্সায়, যানবাহনে কোথাও কেউ মাস্ক পরে না, শুধুমাত্র আমরাই মাস্ক পরি। এই যে যে অবস্থাটা, এই অবস্থায় আসলে আমাদের কথা বলাটা খুব কেমন হচ্ছে আমি জানি না। আমি হচ্ছে চেষ্টা করেছি কোভিড নিয়ে আমি সাধারণ সচেতনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে কাজ সচেতন হওয়া, কাজ করা। ইভেন আমি হসপিটাল ইন দা হোম এই প্রজেক্টে আমি কাজ করেছি। এটার মানে মূল অর্গানাইজিং ব্যক্তিদের মধ্যে আমি একজন ছিলাম। এবং এটা আমাদের এই প্রজেক্টটা মানে সারা বাংলাদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। এবং আমার একটি লেখা আমার মনে হয় প্রায় 2 লক্ষেরও অধিক শেয়ার হয়েছে, যেই লেখাটি মানে সাধারণ মানুষের ঘরে ঘরে আমার এই চিকিৎসাগুলো পৌঁছেছে। চেষ্টা করেছি আমি কোভিড নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, কারণ আমি মনে করি যে আসলে অ্যাজ এ চিকিৎসক হিসাবে এই ক্রাইসিসে আমি যদি মানুষকে কিছু কথা বলে, আমি যদি মানুষকে আমার লেখার মাধ্যমে এবং আমি যদি এক্স্যাক্টলি, আমার এক্স্যাক্টলি। পরামর্শ দেওয়ার মাধ্যমে আমি কিছু ভূমিকা রাখতে পারি, ডেফিনেটলি আমি মনে করি আমার এই জ্ঞানের সার্থকতা এখানেই। আমি সৃষ্টিকর্তার অবশ্যই। কাছে অবশ্যই না, কেউ না কেউ শুকরিয়া তো জানাবো। অবশ্যই মানে, হ্যাঁ, সবাই না মানুক, কিছু না কিছু যারা সচেতন নাগরিক তারা তো অবশ্যই মানবে, সেটাই। Definitely। তো আমাদের তো একটি সবাইদেরই আসলে নতুন চেষ্টা বিষয়, চালাই যাওয়া উচিত। হুম, আমি একটা নতুন বিষয় বলবো। সেটা মোটামুটি যেহেতু করোনা আমাদের একটু হালকা হয়ে গেছে, এটা বলবো যে এখন আমি যে মেইন জায়গাটাকে আমি হিট করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে সকল বন্ধুরা এখানে আমাদের কথা শুনছে, আমি সকলকে হুম। বলবো তারা সবাই অন্তত একটি মাস্ক এই মুহূর্তে ব্যবহার করে বাইরের কাজকর্ম করুক। এবং বাহির থেকে আসার পরে তারা হাত এবং মুখ এই দুইটা সুন্দর করে, মানে আমাদের এক্স্যাক্টলি, এন্ট্রি পয়েন্ট হচ্ছে এক্স্যাক্টলি। এইটা এবং এইটা, হ্যাঁ, এই হ্যাঁ, জায়গাটাকে একটু হাইজিন মেনটেন করুক। হ্যাঁ, এখান আর থেকেই কিন্তু আর ছড়াই বাকিগুলো বেশি। ডেফিনেটলি হুম। আমাদের এই যেমন জায়গাটা। এখন ইউরোপে যেটা আসছে, ইউরোপে এখন যেটা সেকেন্ড ওয়েভে শুরু হচ্ছে, যে বিভিন্ন মার্কেটে তোমাকে মাস্ক বাধ্যতামূলক পরতেই হবে। তারপর তোমার পাবলিক ট্রান্সপোর্টেও তোমাকে মাস্ক একদম বাধ্যতামূলক। তারপর তোমার প্রতিটা দোকানের সামনে হ্যান্ড স্যানিটাইজার, তুমি বাসায় ঢুকো হাত ধুয়ে ঢুকো। মানে এই সচেতনতা যদি থাকে, তাহলে করোনা আসলে তেমন ক্ষতিটা করতে পারে না। আমাদের সচেতনতা সবচেয়ে বড় জরুরি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আরেকটি তথ্য তোমাকে দিয়ে রাখি এবং আমাদের বন্ধুদেরকে আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে করোনা আসলে মানে চলে যাবে এই ধারণাটা সঠিক না।
আমি যেটা হ্যাঁ। বলতে চাই যে আসলে করোনা চলে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব না। একটা ভাইরাসের অস্তিত্ব যখন পৃথিবীতে আবিষ্কৃত হয় তখন কিন্তু এটা চলে যাবে এটা বলা যাবে না। বরঞ্চ আমাদের লাইফ স্টাইল, আমাদের চাল চলন, আমাদের স্বাস্থ্য সচেতনতা, আমাদের প্রত্যেকটি জায়গায় আমরা যদি এই ভাইরাসের কি ঢোকার রাস্তাটা বন্ধ করে দিতে পারি তাহলে এই হুম। ভাইরাস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং আচ্ছা। এইটা থেকে উম, কিন্তু বলো। হুম। আমি যেটা জানতে চাচ্ছি যে ভ্যাকসিন, এই যে সবাই বলে যে ভ্যাকসিন আবিষ্কার হলে এটার প্রকোপ অনেকটা কমে যাবে। তো তোমার মনে হয় কি যে এই ভ্যাকসিন আসলে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা আবিষ্কার করলে এটা কমে যাবে? এটা তোমার মতামতটা বলো। ধন্যবাদ। এই ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে, তুমিও তার হ্যাঁ। ধারাবাহিকতায় প্রশ্নটি করলা। এবং ভ্যাকসিন নিয়ে আমরা যথেষ্ট পড়ালেখা বা তথ্য নেওয়ার চেষ্টা করি সব সময়, যে ভ্যাকসিন আসলে কি হচ্ছে না হচ্ছে সবাই খোঁজ খবর রাখি। শুধু আমি না, আমার মনে হয় আমার চেয়ে খোঁজ খবর রাখে যারা নন মেডিকেল আছে তারা বেশি খোঁজ খবর রাখে। তো এক্স্যাক্টলি। যেটা আসলে কি ভ্যাকসিন তো এটা একটা রোগের জন্য ভ্যাকসিন যখন আবিষ্কৃত হয় তখন এটাকে হচ্ছে মানুষ নেয়, সুস্থ মানুষের দেহে ভ্যাকসিনটা দেয়া হয়। হুম। আজকে যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে তো তাকে তুমি ভ্যাকসিন দিতে পারবে না। না। ইভেন ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য একটা এস্টাবলিশড ভ্যাকসিন, যেটাকে বলে প্রতিষ্ঠিত ভ্যাকসিন, এইটা হইতে অনেক সময় লাগে। গবেষণা, তারপরে হচ্ছে ট্রায়াল দেয়া, তারপরে ক্লিনিক্যালি এটাকে দেখা, মানে অনেক কিছু বিষয়, রিকমেন্ডেশন, এবং পরবর্তীতে রিকমেন্ডেশনের পরে কোনো ইফেক্ট আছে কিনা এই সব কিছু দেখার পরে তোমার হচ্ছে একটা ভ্যাকসিনের মানে ফিজিবল হয় যে মার্কেটে আমরা ভ্যাকসিনটা পাচ্ছি। এমন অনেক রোগ ছিল যেগুলো কিন্তু আসলে ভ্যাকসিন অনেক দিন আবিষ্কার হয় নাই, যে কারণে কিন্তু আমরা ওই সকল রোগে অনেক মানুষকে হারিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু এক্স্যাক্টলি। ব্যতিক্রম না। এক্স্যাক্টলি। এটা না। কিন্তু ব্যতিক্রম না। এই ভ্যাকসিনটা হ্যাঁ। আসলে এমন না যে কিছু উপকার হবে না, তবে হুম। এই ভ্যাকসিনটা মানে ফিজিবল। তোমরা জানো ইতিমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনে কয়েকজন অসুস্থ হয়েছে এবং ভ্যাকসিনটা বন্ধ রেখেছে, হ্যাঁ। আবার কার্যকর শুরু করেছে। তো আবার এইটা আবার আসলে ওরা শুরু মানে কি করছে। এই বিষয়গুলো কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রক্রিয়ার একটা অংশ। এটা অংশ, কিন্তু এমন না যে এক্স্যাক্টলি। নতুন। হুম। এটা অনেক নতুন একটি ভাইরাসের বিরুদ্ধে যখন ভ্যাকসিন তৈরি করা হয় তখন হুম। প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো হয়। এটা হ্যাঁ। নতুন না। কিন্তু না, মানুষ হয়। আজকে ভ্যাকসিন নিয়ে বেশি গবেষণা করছে, জানছে, তারা মনে করছে যে এই ভাইরাসের জন্য মনে হয় ভ্যাকসিনটা আর পাওয়াই যাবে না, কোনো ঝামেলা আছে। হ্যাঁ। আসলে তা না। হ্যাঁ। যে কোনো একটা আসলে তা ভ্যাকসিন না। ডেভেলপ করার জন্য তোমার এই ধরনের সমস্যা হয়। এই হ্যাঁ। সমস্যা হতে 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 2 4 5 10 বছরে, 10 বছরও লেগে হ্যাঁ, যায় একটা আমরা তো ভ্যাকসিন ডেভেলপ। জানি যে মিনিমাম তোমার 3-4 বছর তো লাগেই। উম, এটাই। তো এই এটা জন্য নিয়ে তো আমি এখন বলবো ভ্যাকসিন। অক্সফোর্ড বেশ ভালোই কাজ করতেছে, যে ওরা কিন্তু এর আগে এবোলা, যেটা এবোলার ভ্যাকসিন, ওরা ভালোই আবিষ্কার করছে এবং এটা কাজ হয়েছে। তা আমরা মনে হয় কিছুটা আশাবাদী থাকতে পারি অক্সফোর্ডের উপরে, যে এরা না যে ঠিক আছে, বর্তমানে যে। আমরা আশাবাদী থাকি, কিন্তু ভ্যাকসিনের আশায় আমরা যদি আমাদের স্বাস্থ্য সচেতনতা ভুলে যাই তাহলে হ্যাঁ। কিন্তু এই কোভিড হ্যাঁ, থেকে আমরা রেহাই পাবো না। ঠিক আছে, এইটা এই কিন্তু জন্য আমি মোস্ট বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু সবাইদের সচেতন হতে হবে যে আমরা নিজেরা কতটুকু সচেতন থাকবো। যে তথ্যটা আমি তোমাকে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে নিউ নর্মাল একটা শব্দ আসছে, বিভিন্ন হুম। হুম। জায়গায় আলোচনা হচ্ছে। এই নিউ আচ্ছা। নর্মাল শব্দটা এরকম যে আসলে এই ভাইরাসটি একটি নর্মাল কন্ডিশনকে ভেঙে দিয়েছে। নিউ নর্মাল। নর্মাল আমরা যেভাবে চিন্তা আচ্ছা। করতাম সেই চিন্তার যে হুম। জায়গাগুলো ভেঙে দিয়েছে। তুমি কখনো চিন্তা করছো মাস্ক পরে রাস্তায় বেরোবা? তুমি না। কখনো চিন্তা করছো যে বাসায় বসে বিজনেস করবা? চিন্তা করো নাই। না, বাচ্চারা কখনোই কখনো চিন্তা করি চিন্তা নাই। করছে যে স্কুলে না। যাব না, বাসায় বসে পড়ালেখা করবো? এটা কখনো চিন্তা করছে? করে নাই। এই যে যে অ্যাবনর্মাল মানে থিঙ্কিংটা, এটা মানুষকে ইস্টাবলিশ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। দিস ইজ নিউ নর্মাল। তুমি ব্যবসা আচ্ছা। বাণিজ্যের চিন্তা করো, যারা আজকে অনলাইনের প্ল্যাটফর্মে নাই তারা কি ব্যবসা ধরতে পারতেছে? না। পারতেছে না। এখন হুম। হচ্ছে যারা অনলাইন বেসড ব্যবসা যাদের ছিল তারা টিকে আছে, অফলাইন বেসড ব্যবসা দোকান বন্ধ, ব্যবসা ডাউন। হ্যাঁ, এই এটা কিন্তু জন্য একটা আমাদের বিশাল সামাজিক একটা অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে। ওইটাই এটা। আমি তোমাকে বলছিলাম যে নিউ হ্যাঁ। নর্মাল জিনিসটা হচ্ছে এই যে যে নতুন নর্মাল একটা প্রসেসের মধ্যে মানুষ ঢুকছে, হুম। নতুন একটা শব্দের মধ্যে ঢুকে যাচ্ছে, যেই শব্দটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে এই ভাইরাস দিয়ে।
এই শব্দটা এক্স্যাক্টলি। এস্টাবলিশ হচ্ছে, সেটা হচ্ছে নিউ নর্মাল। মানে নতুন ভাবে তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এটা কিন্তু চলে যাবে না। হ্যাঁ, মানে আজকে আমাদের সেই মানুষকে আগের স্টাইলে লাইফ লিড আর হবে না, এখন তোমার নিউ নর্মাল স্টাইলে চলে যাবে। নিউ নর্মাল স্টাইলে চলতে হবে, এক্স্যাক্টলি। আমি জীবন এটাই অনেকটা বলতে চাইছি লিমিটেড যে হয়ে নিউ গেছে। নর্মাল আমাদের অ্যাডজাস্ট করতে হ্যাঁ, হবে। মানে আগে যেমন একদম মুক্ত বিহঙ্গ, এখন আর সেরকম না, এখন তোমার অনেকটাই সীমাবদ্ধ ভাবে চলতে হবে। যাক, এক্স্যাক্টলি। এটা 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 আমি তোমাকে আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাদের সামাজিক অর্থনৈতিক কি কি ধরনের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এই এই তো নিউ নিউ নর্মাল লাইফে অনেকটাই কিন্তু এফেক্ট হচ্ছে, তাই হ্যাঁ, না আমাদের। ডেফিনেটলি এটা অনেক লেখা হচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু আমি একটা আলাদা ভিডিও করেছি। আমি আমার পেজে গেলে সবাই পাবে যে এই ভিডিওটা আমি করেছি, শুধুমাত্র কারণ আমি দেখছি যে আসলে এটা সব শ্রেণীর মানুষ এফেক্টেড হচ্ছে। এই জায়গাটা বোঝা উচিত, আমাদের বাংলাদেশে এটা বোঝা উচিত। যদি আমরা সামনে এটা ধরে রাখতে পারি, তাহলে আমরা মাথা উঁচু করে আবার ফিরে দাঁড়াতে পারবো। এটা আমার কাছে আচ্ছা, মনে হয়েছে, এই জন্য আমি শব্দটাকে মানে এক্সপ্লানেশন দিয়ে আমি একটা ভিডিও করেছি। এটা আজকে হয়তো বা মানে মিডিয়াতে চলে আসবে, টিভি মিডিয়াতে চলে আসবে, এটা হয়তো আজকে সবাই দেখতে পারবে, বা আমি এই জিনিসটা আজকে তোমাদেরকে বলে ফেললাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি টিভিতে চলে আসছে, মানে আমি ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, এটা আচ্ছা। চলে আসবে। এই যে নিউ নর্মাল লাইফ, এটা কি মানে তোমার আবিষ্কার নাকি না ইন জেনারেল? আচ্ছা, না না, যাক, এটা এটা তো আমার এটা আবিষ্কার তো কিছু না। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের দেশেও অনেক জার্নালিস্ট লিখেছে, ইন্টারন্যাশনালি এটা নিয়ে লেখালেখি হয়েছে। এটাই আমি একটু বুঝিয়ে বললাম আর কি, ঠিক আছে, কারণ অনেক যাক, লেখাই তো আমরা আমাদের পড়ি। বুঝতে সুবিধা হয়েছে, অনেক সোজা ভাবে তুমি আমাদেরকে বুঝাইছো। হ্যাঁ, যাক, এক্স্যাক্টলি। এখন আমরা ধরো ডাক্তারি কথা থেকে একটু বের হই, একটু অন্য লাইফে যাই, আবার আবার ফিরে আসবো, যেহেতু তুমি ডাক্তার, তোমাকে ওই লাইনেই কোশ্চেন করতে হবে। আচ্ছা, এখন বলো যে আসলে তুমি যদি ডাক্তার না হতা, তাহলে তুমি কি হতা? মানে তোমার আসলে এইম ইন লাইফ যেটা বলে, তাই না? তুমি যে ছোটবেলায় ডাক্তার হবে এটা তো আর চিন্তা করোনি, তুমি কি চিন্তা করছিলে, কি হতে চাইছিলা? আমি আসলে ডাক্তারই হতে চেয়েছিলাম, এটা ঠিক। তবে আচ্ছা, আমি, হ্যাঁ, মানে আমার এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে আমি যদি এই ডাক্তারি না করতাম, আমি বিজনেসম্যান হইতাম। তাই? এইটা আমার কাছে মনে হয়েছে। এটা কেন মনে হলো তোমার? এইটা কারণ হচ্ছে কি, আসলে আমি দেখেছি যে তুমি যদি একটা বিজনেসের মধ্যে সততা এবং তোমার মেধাকে কাজে লাগাও, এবং হুম। মানুষের কল্যাণকে তুমি মাথায় রাখো, তাহলে হ্যাঁ, তোমার বিজনেস সফল হবেই। হ্যাঁ, তবে এটা শর্ত ঠিক। একটা, এই বিজনেসের মধ্যে সততা থাকতে হবে, এবং হুম। তোমার মানুষের কল্যাণ কামনা থাকতে হবে, এবং তোমার এক্ষেত্রে নিষ্ঠা লাগবে, তোমার প্রচেষ্টা হ্যাঁ, লাগবে, কিন্তু তুমি প্রচেষ্টা সেটা করে কি যেতে আমরা পারবে। পাই আসলে? 100% তো আসলে পাওয়া যাচ্ছে না। এই জন্যই তো বললাম, এই জন্যই ব্যবসার মার্কেটটা এই জায়গাটা ফাঁকা। এই হুম। কনসেপ্ট নিয়ে খুব কম লোকই ব্যবসা করে, যারা করে তাদের দেখবা যে মানে অনেক সাফল্য। আমি এই হুম। জায়গায়, এই জন্যই আমি মনে করি যে ব্যবসা সুযোগ থাকলে আমি করতাম, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখন তো আর সুযোগ নাই, এখন তো আর কিছু করারও নেই, আমরা একজন সফল ব্যবসায়ীকে মিস করলাম। এটা খুবই দুঃখজনক, যে সৎ এবং সফল আমাদের জন্য খুব দরকার ছিল। হুম, এই, আচ্ছা। আচ্ছা, তো বলো। না, এখন না, আবার যেটা যে যাই সেটা হচ্ছে যে আবার একটা জিনিস আছে, জানতে চাচ্ছি যে আমরা করোনার যে টেস্ট করা নিয়ে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বিভ্রান্তিকর খবর শুনতে পাচ্ছি যে এইরকম হয়রানি হচ্ছে, এইভাবে হচ্ছে, বা আদৌ অনেক সময় টেস্ট না করেই বলতেছে যে হ্যাঁ টেস্ট হয়ে গেছে। মানুষে আসলে সঠিক তথ্যটা পাচ্ছে না। বিভিন্ন পত্র পত্রিকায় যেটা লেখালেখি হচ্ছে। তো একজন, তুমি তো যেহেতু ডাক্তার, তুমি তো জানো, তুমি এখন তাহলে আমাদেরকে আসলে একদম মূল ভিতরেরটা বলো যে আসলে কি সত্যি টেস্ট করা হচ্ছে, বা টেস্টের প্রসেসিংটা কি আসলে অনেক ভিন্ন ধর্মী? এটা জাস্ট। ঠিক আছে, তুমি ভালো কথা বলছো, কিন্তু এটা মানে আসলে এই ইস্যুটা হচ্ছে কি যে টেস্টের এই বিষয়গুলো তো অনেক আগে সমাধান হয়ে গিয়েছে, এবং মানে কিছু যে টেস্ট নিয়ে আমাদের এই কোভিড কালীন সময়েও মানুষ যে বিজনেস করতে যায়, ওই তোমাকে যেটা বলছিলাম যে অসততা, হুম, হুম। অসততা হ্যাঁ, এবং মানুষকে ঠকানো, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যারা এই কাজগুলো করেছে, তারা দুনিয়াতে যেমন লাঞ্ছিত হচ্ছে,
জেকেজি হসপিটালের এই পরিচালনা সবকিছু মিলে দুনিয়াতে যেমন তারা লাঞ্ছিত হচ্ছে, এবং তারা কিন্তু এই সৃষ্টিকর্তার কাছে এই প্রশ্নের জবাব দিতে হবে হ্যাঁ, এই অবশ্যই মহামারীর অবশ্যই। সময়ে যদি মানুষের অকল্যাণ কামনা করে। এই জন্য ঘটনাটা এরকম ঘটেছে। তবে সর্বতোভাবেই এটা ঘটেছে এটা বলা যাবে না। আর হুম। অ্যাকচুয়ালি টেস্টের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে টেস্ট আসলে আমাদের এখানে এই কোভিড টেস্টটা বিশেষ করে বলা হয় আরটিপিসিআর টেস্টটা, এটা কিছু কিছু ক্ষেত্রে ফলস নেগেটিভ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ফলস পজিটিভ হয়। আমরা চিকিৎসকরা আসলে এটাকে ওইভাবে দেখি না। আমরা তাদেরকে বলি যাদের লক্ষণ থাকে তাদেরকে কোভিড চিকিৎসা নিতে বলি। ইভেন আমরা পারলে তাদেরকে একটা এক্স রে করাতে বলি। এবং আমি অনেক পেশেন্ট দেখেছি এবং অনেক পেশেন্টে আমার মেসেজে চিকিৎসা দিয়েছি এবং মেসেজে আমি রিপোর্টও দেখেছি। আচ্ছা। ইভেন আমি এক্স রে রিপোর্টে দেখেছি, এক্স রে রিপোর্টে আমি দেখেছি যে এটা কোভিড, কারণ অনেক এক্স রে দেখেছি তো। অথচ হুম। রেডিওলজিস্ট রিপোর্ট করেছে নর্মাল। তার মানে এই কোভিড এর এই বিষয়গুলো সবার কাছেই নতুন। মানে এটার চেঞ্জ গুলো যারা কাছে থেকে না দেখেছে তারা আসলে কিন্তু বুঝতে পারবে না যে আসলে মানে মানে কতটা প্রবলেম। যে মানে আসলে টেস্ট ডিপেন্ডেন্ট আসলে অতটা বড় বিষয় না, অনেকে টেস্টকে গুরুত্ব দেয়, কিন্তু আমি মনে করি রোগের লক্ষণকে গুরুত্ব দিতে হবে কোভিডে। এবং বিশেষ করে আমরা যদি করাতে চাই তাহলে চেস্ট এক্স রে বা বুকের এক্স রেটা বেশি জরুরি এই আর কি। জরুরি সেক্ষেত্রে আসলে। আপনি যদি এখন আসলে এখন কোভিড এখন তো যে কোনো একটা লক্ষণে আসে না। হ্যাঁ, কোভিড তো ধরো আমরা যেটা জানি যে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। আর একটা জিনিস হচ্ছে যে তুমি তো ইন্টেনসিভ কেয়ারে কনসালটেন্ট। তো আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই সেক্টরে বাংলাদেশে প্রেক্ষাপটে অভিজ্ঞ ডাক্তার বা টেকনিশিয়ান কি পর্যাপ্ত আছে, মানে ধরো বিপদের সময় আপদের সময়, মানে কি পরিমাণ হ্যাঁ, আছে? আচ্ছা। এখানে আমাদের এই ইন্টেনসিভ কেয়ার যেটা আছে এই এই রিলেটেড আসলে মানে আমাদের দেশে চিকিৎসক সংখ্যা সংকট আছে। ইন্টেনসিভ কেয়ার যারা স্পেশালিস্ট বা হুম বিশেষজ্ঞ হুম হুম হুম। তাদের সংখ্যাটা আমাদের দেশে কম। এটা হচ্ছে মানে বিষয়। আরেকটা না ব্যাপার হচ্ছে এটা কি, ইন্টেনসিভ কেয়ারে কিন্তু প্রচুর খরচ থাকে, যে হুম কারণে হুম হুম, এই অবশ্যই। সাবজেক্ট মানে এখানে সাধারণত মানে আমাদের দেশের মানে গরিব মধ্যবিত্ত রোগীরা কিন্তু সেখানে যেতে পারে না। যেতে তো পারে এই না, জন্য এক্স্যাক্টলি এটার এক্স্যাক্টলি। প্রয়োজনীয়তাও মানে অনেকটা কমে যায়, বিশেষ করে হুম। কর্পোরেট হসপিটাল গুলোতে ইন্টেনসিভ কেয়ারটা মনে করো চালু হয় বেশি। এবং আমাদের যে সকল চিকিৎসকরা আসে প্রাইভেট ভাবে তারা কর্পোরেটেই কাজ করে। আর হ্যাঁ। গভর্নমেন্ট হসপিটাল গুলোতে যারা কাজ করে এবং আমাদের সংখ্যাটা খুবই কম, আমরা বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তার দিয়ে আমাদের হসপিটাল গুলো চলে। তবে তারপরেও আমার মনে হয় যে আমরা যে পরিমাণ রোগী ডিল করি বা আইসিইউ তে যে পরিমাণ রোগী দেখি, এইটা আসলে প্রাইভেটে আমার মনে হয় না তারা এতটা দেখে বা এতটা দেখার সুযোগ আছে। তো এই জন্য তারপরেও আমার মনে হয় যে আইসিইউ সার্ভিসটা আমাদের দেশে অতটা ম্যাসিভ ভাবে লাগে নাই। যদি লেগে পড়তো তাহলে আসলে আমাদের দেশে আমরা হ্যাঁ, বাঁচাতে পারতাম না, অনেককেই বাঁচাতে বাঁচাতে কুলানো পারতাম। যেত না। বিশেষ যে করে এত হ্যাঁ, জনসংখ্যার একটা দেশে, না শুধু আসলে বাংলাদেশ না, যখন প্রথম ধাক্কাটায় আসছিল কোভিড, তখন কিন্তু ইউরোপেও অনেক আইসিইউ সংকট দেখা দিছিল, যেমন ইটালি, ফ্রান্স। তখন ও ওরা রোগী সামলাতে না পারে, তখন সুইজারল্যান্ড, তারপরে জার্মান, ওরা কিন্তু সাহায্য করছে। ওদের হসপিটালে ওরা 100% সহায়তা করছে এই ইন্টেনসিভ কেয়ার গুলোর জন্য। তো সে তুলনায় তো আসলে বাংলাদেশে চিন্তাই করা যায় না যে ছোট দেশ আমাদের। উম, সব জনসংখ্যার তুলনায় তো সবকিছুই অপ্রতুল। হুম। বলো আচ্ছা। আর মানে কোনো প্রশ্ন আছে কিনা বা এই আলোচনা আচ্ছা, হতে এবার পারে। এবার তাহলে আমরা একটা একটু ব্যক্তিগত প্রশ্ন যাই। তোমার পারিবারিক লাইফ সম্পর্কে আমাদের বলো। তোমার তো তিনটা বাচ্চা, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা। আর আমি শুনছি যে ডাক্তার যারা তারা তো আসলে জীবন সঙ্গী হিসাবে ডাক্তারি প্রেফার করে সংসারের শান্তির জন্য। তোমরা তো ধরো রাত বিরাতে সময় দিতে পারো না, সারাদিন ব্যস্ত থাকো। তো সেক্ষেত্রে আমাদের ভাবি কি করে? ভাবি কি ডাক্তার? হ্যাঁ, সেও একজন চিকিৎসক এবং সেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিশেষ করে ইনফার্টিলিটি যারা প্রবলেমে ভুগে বা আচ্ছা বন্ধ্যাত্ব আচ্ছা। যেটা বাংলায় ও, বলি, তা তো অনেক সেই ভালো একটা সমস্যা বিষয়। হুম হুম। সেই সমস্যা নিয়ে সে মানে পড়াশোনা করে ফেলছে ইতিমধ্যে। তো সে হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছে এখন।
আর আচ্ছা। হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসই হুম। বঙ্গবন্ধুতে ডেপুটেশনে থাকে, সেই অংশটার মধ্যে আছে। তো সে কাজ করে ইনফার্টিলিটি এবং এটা নিয়ে আর কি, যারা বন্ধ্যাত্ব এটা নিয়ে কাজ করে, এবং বেশ ভালো আর কি, এই গ্রাউন্ডে সে যথেষ্ট না, দক্ষতার এটা সাথে তো কাজ। আসলে তাহলে তো দেখা যাচ্ছে তোমরা দুজনেই একদম মানব সেবায় নিবেদিত প্রাণ। যাক, না শুনে খুব ভালো লাগলো যে ভাবিও আছে এর ভিতরে। এখন যেটা হচ্ছে যে আমরা তো জানি এখন কোভিড হচ্ছে দ্বিতীয় ওয়েভে চলছে। দ্বিতীয় ওয়েভ বলতে প্রথম প্রথম ধাক্কাটা চলে গেছে। ইউরোপে যেমন সেকেন্ড ধাক্কাটা চলে আসছে অলরেডি, আমাদের এখানে আহ এখন আস্তে আস্তে বাড়তেছে, সচেতনতাও বাড়ছে। কিন্তু একটা জিনিস যেটা যেটা আমরা ভালো দিক দেখতেছি সেটা হচ্ছে তোমার আক্রান্তর সংখ্যা। প্রথম যেটা হলো সেটা হচ্ছে চায়নার পরে কিন্তু ইউরোপেই মহামারী আকারে দেখা দিছে, তখন কিন্তু মৃতের সংখ্যা ছিল অনেক। যেটা দ্বিতীয় ওয়েভে কিন্তু এতটা হচ্ছে না। দ্বিতীয় ওয়েভে আক্রান্ত হচ্ছে ইয়াং জেনারেশন। প্রথম ওয়েভে ছিল বয়স্করা। তো বয়স্করা কিন্তু এখন বেশ সচেতন হয়ে গেছে, যে আমাদের এখানে কিন্তু তারা টোটালি ঘর থেকে বের হচ্ছে না, আমাদের এখানে তারা বাসাতেই বেশি থাকতেছে। আর এখন স্কুল খুলে গেছে, বর্ডার খুলে গেছে, তো ইয়ং জেনারেশনটা একটু বেশি আক্রান্ত হচ্ছে। আর তো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় ওয়েভটা কতটা আসলে উম, প্রভাব ফেলতেছে, মানে কারা বেশি আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। তোমার হচ্ছে যে আসলে দ্বিতীয় ওয়েভ যেটা, সেটা কিন্তু আমাদের দেশে আমার কাছে মনে হয় নাই যে দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা। আমাদের দেশে একটা স্ট্যাটিক লেভেলে ডেথ রেট আছে আগে থেকেই, যেমন 35 থেকে 50 60-এর ভিতরে ডেথ রেট ছিল। সেই আচ্ছা। সংখ্যাটা মাঝে মাঝে হচ্ছে 60 উঠেছে, মাঝে মাঝে 50 55, এবং 40 থেকে 50-এর মধ্যে মোটামুটি এখনো কিন্তু ডেইলি 40 থেকে 50-এর মধ্যেই ডেথ রেট। কিন্তু আচ্ছা এখন আচ্ছা। কথা হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় মানুষ এটাকে কাউন্ট করছে না, কারণ এত মানুষের মধ্যে 40 জন মারা গেলে কেউ কিছু খোঁজ খবর রাখে না। না না, এটা আসলে একটা এটা একটা ব্যাপার এটা হতে পারে। ঠিকই। আবার হ্যাঁ, অনেকে তো আরেকটা জানেই জিনিস না যে আছে। সে কোভিডে মারা যাচ্ছে। হ্যাঁ, তার যে কি তুমি এটা হয়েছে একটা এটাই তো ভালো সে কথা জানে না। বলেছো যে অনেকে জানে না যে কোভিডে মারা যাচ্ছে, আবার জি। জানলেও প্রকাশ করে না। কারণ হ্যাঁ হচ্ছে যে প্রকাশ করে না কারণ সামাজিক ভাবে তাকে বয়কট করা হতে পারে, হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এটা এটা একটা বিরাট তাদের ব্যাপার। কাপড় নিয়ে আহ, সমস্যা হতে পারে, জানাজা নিয়ে সমস্যা হতে পারে। এইসব সমস্যার কারণে তারা প্রকাশ করে না। হ্যাঁ, এই তবে আমি ধারণাটা কিন্তু সবসময় আমাদের প্রেফার করি। সমাজের সব শ্রেণীর মধ্যে চলে আসছে। এই হ্যাঁ, ধারণাটা যে না, এটা বলা যাবে না, এটা একটা ছোঁয়াচে বা এটা একটা খারাপ জিনিস। আসলে কিন্তু তা না, এটা এখন আমাদেরকে সাধারণভাবেই নিতে হবে, আমার যেটা ধারণা। না। আচ্ছা, হ্যাঁ, তুমি আমাদের ওই আমার বন্ধুরা কোনো প্রশ্ন করলো কিনা সেটা খেয়াল রাখো আর কি, মাঝে মাঝে প্রশ্ন দেখো। হ্যাঁ, সেটাই দেখি আমাদের বন্ধুরা কিছু বলে কিনা। হুম। না, দেখি না। এই। আচ্ছা, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম যে আসলে বাংলাদেশের সেকেন্ড ওয়েভের ওই বিষয়টা চিন্তা করার ভিতরে এখনো আসেনি। কারণ ফার্স্ট ওয়েভের কোনো এন্ডিং নাই, এটা এমন না যে ওয়েভে একেবারে 5 জনে নেমে আসছে, এরকম তো হয় নাই। সুতরাং না। আমাদের প্রথম ওয়েভটাই চলছে, এটাই আমাদের ওটাই চলছে আসলে। আদৌ সেকেন্ড ওয়েভ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে। কারণ আসলে কি, আমরা তো ছেড়েই দিয়েছি। হ্যাঁ, এখন এটাই যখন হবে আসলে। ইনফেকশন হওয়া, আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ইনফেকশন হও, এরপরে যে কয়জন টিকে। এটা হচ্ছে আমরা স্বেচ্ছায় আমন্ত্রণ জানিয়েছি, কারণ আমাদের কিছু করার নাই। কারণ আমাদের না। অর্থনীতি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মানে ঘর চলে না, আমাদের ফ্যামিলি চালানোর সুযোগ নাই, আমাদের ইনকাম বন্ধ। তাহলে কিভাবে সম্ভব? ফর দিস এটাই। কান্ট্রি লাইক আস, মানে এটা আসলে খুব কঠিন টু ডিফারেন্সিয়েট সেকেন্ড ওয়েভ অ্যান্ড ফার্স্ট ওয়েভ। আমাদের এখন চিন্তা করতে হবে আমরা কতটুকু পরিমাণ পার্সোনাল প্রোটেকশন নিয়ে চলতে পারি, যেন নিজে ভালো থাকি। আর একটা জিনিস হচ্ছে লক্ষণীয়, এই যে এই জায়গাটা আমি একটু বলতে চাই যে আসলে আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ, দেখো, আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে দিন মজুর, যারা রিক্সা চালায়, যারা খেতে কাজ করে, যারা মানে পরিশ্রমের কাজ করে, তাদের মতো কিন্তু ইনফেকশনের হার আমরা কিন্তু হসপিটালেও পাইনি, এবং রাস্তাঘাটেও দেখি নেই যে তারা অসুস্থ হয়ে পড়ে আছে বা তাদের ইয়েটা মানে এরকম খারাপ অবস্থায় আছে, এরকম কিন্তু পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যে আমাদের দেশের মানুষের হচ্ছে ইমিউন পাওয়ারটা হতে পারে বেশি। ঠিক আছে, এটার কারণে
বিষয়টা এরকম হতে পারে। এই জন্য আমাদের দেশে এই বিষয়টা এত গভীরভাবে আসেনি। আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড ওয়েভ বলতে যে জিনিসটা, সেটা আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তবে পার্সোনাল প্রোটেকশন, পার্সোনাল হাইজিন এবং ফ্যামিলি প্রোটেকশন, এটা নিয়ে সবাইকে একটু ভাবতে হবে। কারণ হচ্ছে আমাদের আহ একজন পরিবারে যদি একজনকে হারাই তাহলে আমরা হারালাম, এবং যার হারিয়েছে সে বুঝতে পারে যে আসলে কি চলে গেল। তো সুতরাং এই বিষয়টা হওয়ার আগেই আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কতটুকু সতর্ক হতে পারি কিনা। আচ্ছা। আর এমনি তুমি আমাদের বলো যে আমরা ভালো থাকার জন্য কি কি করতে পারি, ইন জেনারেল, সুস্থ থাকার জন্য কি কি করা যায়? ওকে, ভালো প্রশ্ন। আমি মূলত এটাকে কয়েকটা সেন্টেন্সে বলতে পারি। এক নাম্বার, যদি আমি বলি সবাইকে একেবারে সার কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যদি কোভিড থেকে আমরা ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে প্রথমে খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা দরকার। আমাদের যেই বিশেষ করে ঔষধ তো নাই, কোভিড এর কোনো ঔষধ নাই। যতগুলো ঔষধ ছিল গবেষণায় দেখা গেছে প্রত্যেকটারই সমস্যা আছে, এবং হুম। পরবর্তীতে দেখা গেছে শুরুতে যেটা কাজ করছে পরে দেখা গেছে কাজ করে না। তো এই না। জন্য আমি বলি যে আমাদের হাতে একমাত্র হচ্ছে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি করা, নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো এইটার জন্য আমরা মানে প্রথম করি আমাদেরকে খাদ্যাভ্যাস। এখন অ্যান্টিবডি তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করা এবং খাদ্যাভ্যাসকে পরিবর্তন করা। আমরা আচ্ছা। আমাদের দেশে আমরা হচ্ছে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাই, বিশেষ করে ভাত খাই। হ্যাঁ, এই জায়গাটা এক্স্যাক্টলি। থেকে আমাদের সরে আসতে হবে। আমরা আমাদের এই জায়গাটা থেকে সরে এসে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস খাওয়ার চেষ্টা করতে হবে। দেশি ফল খাও, আমাদের তো দেশে ফলের অভাব নাই। আমরা না। এটাকে বলি যে রেইনবো ডায়েট। এই হুম শব্দটা হুম। যদি কেউ মনে রাখে, রেইনবো ডায়েট খুব ইন্টারেস্টিং একটা শব্দ। এই রেইনবো ডায়েটটা খেয়াল রেখে বিভিন্ন কালারের ফ্রুটস তুমি খাও। আমাদের দেশি খাবারের কথা যদি বলো তাহলে আমি বলবো পেঁপে একটা খাবার আছে, তারপরে একটা লেবু একটা খাবার আছে, পেয়ারা একটা খাবার আছে, তারপরে তোমার আরো ডিফারেন্ট লেভেলের যে মানে খাবারগুলো আছে। ভিটামিন সি জাতীয়টা মনে হয় বেশি খেতে হবে। ভিটামিন সি কেন, তুমি সব ধরনের খাবারের ফ্রুটস এর মধ্যে তুমি ভিটামিন এবং মিনারেলস পাবে, যেগুলো হচ্ছে হুম। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে। তো এটা একটা বড় এক্স্যাক্টলি। ব্যাপার। মানে আমাদের খাদ্যাভ্যাসটা কার্বোহাইড্রেটটা কমাই দিতে হবে। হুম। একটু ফল কমায় দাও। ফ্রুটস সবজি এটা বেশি খেতে হবে। এটা 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 তো খাবে আসলে বেশি। শুধু কোভিড না, এটা তো আমার মনে হয় সব ক্ষেত্রেই সব সময় একটা মিডল এজের পরে এটা তো একদম এসেনশিয়াল। এটা এই এই জন্য মিডিল এজের পরে না, তোমার তোমার শব্দটাকে একটু কারেক্ট করে দেই। এই অভ্যাসটা আমাদের শুরু থেকেই করতে হবে। আমরা দেখো, সেটাই। আমরা যখন এই অভ্যাসটা নিয়ে নিয়েই কিন্তু আমরা মিডিল এজে আসি, তখন রোগে আক্রান্ত হই, তখন এটার রোগের এই হ্যাঁ, বোঝাটা তখন আর বহন কিছু করতে করা করতে যায় না। করতে আমাদের জীবনটা শেষ। তো এই শেষ। জায়গাটা আসার আগে আমি বলি যে সতর্ক হওয়া। যেমন আমাদের যারা ছোট আছে তাদের থেকেই অভ্যাসটা আস্তে আস্তে তৈরি করতে হবে, ইয়াং জেনারেশন থেকে এই জিনিসটা বেশি করতে হবে যে আমরা হচ্ছে রেগুলার ডায়েটিং এর জন্য ফ্রুটস রাখবো, কার্বোহাইড্রেট কমিয়ে দিব, চিনি খাওয়াটা বন্ধ করে দিব। আমরা হচ্ছে রেগুলার এক্সারসাইজ এক্স্যাক্টলি। করব, অ্যাক্টিভিটি এক্স্যাক্টলি। করব। আমরা হচ্ছে কেন, দেখো আমি এই কথাটা বললাম, আমাদের এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, নেটওয়ার্কিং এত আসাতে আমরা কিন্তু অলস হয়ে গিয়েছি, অনেক আসলে। অ্যাডভান্স হয়েছি। আমরা কিন্তু অলস, আমরা কিন্তু সারাদিন এক জায়গায় বসে বসে টিভি দেখে কাটিয়ে দিতে পারি। একটা ফেসবুক দিয়ে বসাই দিলে আমার মনে হয় 24 ঘন্টা তার সেহরি হ্যাঁ। ইফতার, রোজার সময় সেহরি ইফতারও এক হয়ে যাবে, এমন অবস্থা যে টেরই পাবে না যে হ্যাঁ, এটা শেষ এটা হয়ে গেছে। একদম তুমি 16 আনা সঠিক বলছো যে এখানে আমরা একবার ঢুকলে কিভাবে যে টাইম চলে যাচ্ছে আমরা কিন্তু কেউই বুঝতে পারি না। একটা নেশার এই মতো জন্য, অ্যাডিকশন। হ্যাঁ এই জন্য আমাদেরকে এটা করতে হবে যে এই জিনিস আমাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের রেগুলার একটু এক্সারসাইজ করা, প্লাস আচ্ছা, হচ্ছে আমাদের এক বন্ধু কিন্তু কমেন্ট করছে যে কোন আমি জাতীয় প্রশ্ন খাবার আমাদের দেখেছি। উপকারে আসবে, কোন জাতীয় খাবার এটা বলো। আচ্ছা দেখেছি, আমি এটা এটা বলবো। আমি এটা বলবো, সেই সাথে আমি যে কয়টা চারটা পয়েন্টস বলবো, এই চারটা পয়েন্টস আমি হুম। শেষ করি। আমি আচ্ছা। খাদ্যাভ্যাসের হুম কথা এক নম্বরে বলেছি, রেগুলার হুম। এক্সারসাইজ করতে হবে। আর রেগুলার এক্সারসাইজের সাথে আমাদের রেগুলার ঘুম লাগবে, অ্যাডিকুয়েট লেভেলের ঘুম লাগবে। যেটা হচ্ছে আমাদের ঘুমের মাধ্যমে আমি কিন্তু আমার বডির যে হরমোনাল কন্ট্রোল এটা স্বাভাবিক থাকে। আর আমাদের পুরো শরীরটাকে কন্ট্রোল করছে কিন্তু আমাদের হরমোন। এই হরমোনের লেভেলটা যখন স্বাভাবিক থাকে তখন আমাদের আমাদের স্বাভাবিক কার্যক্রম সবকিছু স্বাভাবিক থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তখন ভালো থাকে। কিন্তু যখনই এটা অ্যাবনর্মাল হয় তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা
কমে যায়। এই জন্য আমি বলবো যে আমাদের ভালো ঘুম দরকার, আমাদের ভালো খাদ্যাভ্যাস, আমাদের রেগুলার এক্সারসাইজ, এবং আমরা সর্বশেষে যেটি করব সেটি হচ্ছে আমাদের স্ট্রেস রিমুভ করতে হবে। স্ট্রেস আমাদের একটা বড় প্রবলেম নিয়ে আসে। আমরা অনেক চাপে থাকি বা চাপ নিতে পছন্দ করি, এটা আমাদের জন্য অনেক সময় খারাপ দিক হয়ে যায়। এই জন্য আমাদের চাপ কমাতে হবে। এই চাপ কমানোর জন্য আমরা রিল্যাক্সেশন ডে এটা করতে পারি। রিল্যাক্সেশন ডেটা কি? রিল্যাক্সেশন ডেটা হচ্ছে যে একটা দিন আমি বেছে নিব সপ্তাহের, যে দিন আমি একটা রিল্যাক্স সময় কাটাবো, আমার নিজের মতো ফ্যামিলির সাথে সময় কাটাবো। আমি একটা সময় একটা জায়গায় বের হয়ে গেলাম, একটা নেচারের কাছে গেলাম, নেচারের কাছে যেয়ে আমি আমার মনটাকে ফ্রেশ করলাম। এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের স্ট্রেস কমাতে পারবো, আমাদের হরমোনাল ব্যালেন্স থাকবে, আমরা ভালো থাকতে পারবো। তো যেটা আমি বলছিলাম খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কি কি খেলে আমাদের জন্য খাবারের উপকারে আসবে, আমি সেক্ষেত্রে বলবো যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি একটা কথাই বলেছি, যে আমরা যে পরিমাণ ভাত খাই প্রথমে আমি বলবো সেটাকে 50% রিডাকশন করে দিন। আমাদের দেশে, যে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সবাই যেহেতু 40 এজ, মানে নিয়ার অ্যাবাউট 40, তো সুতরাং তারা কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, নানা রকমের ব্যথা, সবকিছু নিয়ে কিন্তু তারা ঝুঁকির মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো তাদের প্রথম টার্গেট হবে আমাদের ভাতটাকে আমরা 50% রিডাকশন করে দিই। আচ্ছা, এরপরে এক্স্যাক্টলি। ভাতটার সাথে আমরা খালি এই মিষ্টিটা বন্ধ করে দিব। এমন যে চায়ে চিনি খাই সেটাও বন্ধ করে দিব। তুমি যদি হিসাব করো, আমি যে ড্রিঙ্কস, এগুলো থেকে আমরা যে পরিমাণ চিনি খাচ্ছি, এটা কিন্তু ভাতের চেয়েও ডাবল হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা আসলে চিন্তা করি না যে কি খাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি বাদ দিব। কি বাদ দিব? 50% ভাত বাদ দিব, চিনি বাদ দিব, যত মিষ্টি জাতীয় খাবার এগুলো আমি বাদ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথম টার্গেট হচ্ছে আমার এইটা। সেকেন্ড টার্গেটের পর আমি খাবো কি খাবো? আমি ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস খাওয়ার চেষ্টা করব। আমি তো দামি ফ্রুটস খেতে পারবো না, ভেরি গুড। তুমি কম দামি ফ্রুট, আমাদের দেশে যে পেয়ারা আছে, সিজনাল ফল আছে, আমরা সেগুলো খাবো। সিজনাল ফল অনেক আছে, পেয়ারা, আমরা, হ্যাঁ, তা জাম্বুরা, ঠিক। এগুলো সব ভরা। দেশি ফল এই অনেক পাওয়া খাবারগুলো যদি যাচ্ছে। আমরা মাঝে মাঝে খাই, ইভেন আমরা সালাদ খেতে পারি, প্রচুর মাঝে মাঝে আমরা সালাদ খেতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো এই জায়গাগুলো যদি আমরা উন্নতি করতে পারি, ইভেন আমরা আমরা বলে থাকি যে এক্সারসাইজের টাইমটা হচ্ছে হয় মর্নিং অথবা ইভিনিং। ইভিনিং এ আমাদের দেশে সমস্যাটা হচ্ছে কি, ইভিনিং এ আমাদের অনেক ধুলাবালি থাকে। বাইরের দেশে ইভিনিং এ সমস্যা নাই, ইভিনিং এক্সারসাইজটা সবচেয়ে বেস্ট। কিন্তু ইভিনিং এ আসলে আমরা করতে পারি না, কারণ ইভিনিং এ ধুলাবালি থাকে বেশি। বরং আমরা সকালের টাইমটা আমাদের জন্য বেস্ট। তো আর্লি ইন দা মর্নিং আমরা উঠবো, আমরা আর্লি ইন দা নাইটে আমরা ঘুমিয়ে পড়বো। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আমরা কিন্তু ভালো থাকতে পারবো। হ্যাঁ রিনি, আর কোনো প্রশ্ন না থাকলে তুমি প্রশ্ন করতে পারো। আচ্ছা, তোমার তাহলে ইয়ে দাও আমাদের খাদ্যাভ্যাসের যেটা দিলে, হ্যাঁ, যে চারটা দিলে আমার মনে হয় বন্ধুদের অনেক উপকার হলো। আশা করি সবাই মেনে চলবে। হুম। তো আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে ভ্যাকসিন আবিষ্কার হতে 4 থেকে 5 বছর তো সময় লাগবেই। তো এর মাঝখানে যে যদি কোনো প্রতিষেধক ওষুধ আবিষ্কার হয় বা এটা নিয়ে কেউ কাজ করছে কিনা, তুমি এ সম্পর্কে কিছু জানো? যে ধরো ভ্যাকসিন আসলো, তা কিন্তু তার আগে কোনো ওষুধ চলে আসলো। যেন, আচ্ছা আমি একটা উদাহরণ দেই, মনে করো যখন সোয়ান ফ্লুটা যখন অনেক আহ ম- অনেক আসলো যখন ইউরোপে, তখন ওরা একটা কিন্তু ওষুধ আবিষ্কার করছিল, সুইজারল্যান্ডই করছিল, যে তামি ফ্লু নামে। কারণ তখন কিন্তু ভ্যাকসিন আসে নাই। তো আমরা কি এই যে করোনার যেটা আসছে কোভিড, এটার জন্য যে ভ্যাকসিনের পাশাপাশি কি কোনো ওষুধও আসবে বাজারে? এ সম্পর্কে তুমি কি জানো, কেউ কাজ করছে? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছো। মূলত এই ওষুধগুলো বাজারে আছে, স্টিল নাও আচ্ছা, আছে। আচ্ছা। হ্যাঁ, এটা আসলে কি কিন্তু অ্যান্টিভাইরাল। এগুলা তো আসলে কাজ করছে না। না, কাজ করছে না এটা আমি বলবো না। কাজ করছে না এটা কেউই বলার ক্ষমতা নাই। কারণ যদি আচ্ছা। কেউ বলার ক্ষমতাই থাকতো তাহলে বলতে পারতো যে এই ওষুধটা কাজ করে না। এটা হুম, হুম, দেখছে, আমি যেটা দেখেছি, যদি হুম। স্টেজ বাই স্টেজ ট্রিটমেন্ট করা হয় কোভিড এর, আচ্ছা। সঠিক সময়ে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, এই অ্যান্টিভাইরাল ওষুধগুলো কিন্তু কাজে লাগে। অ্যান্টিভাইরাল কোনো স্পেসিফিক ওষুধ না।
সব ভাইরাসের বিরুদ্ধে একটাই ওষুধ, অ্যান্টিভাইরাল। এই তুমি যে ফ্লুর কথাটা বললা, এই একই ফ্লুর ওষুধ কিন্তু আমাদের দেশেও আছে। আমরা ফ্যাভিপিরাভির নামে যে ওষুধটা ব্যবহার করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্লু ভাইরাসের এগেনস্টে, বিশেষ করে অ্যান্টিভাইরাল ওষুধের মধ্যে একটা। তাহলে এই ফ্যাভিপিরাভিরও কিন্তু কাজ হয়। কাজ হয় কখন? যখন যদি আমরা আর্লি স্টেজে দিই, প্রথম উইকেই যদি আমি দিতে পারি, তখন কাজ হয়। আমি 3 সপ্তাহ পার করে ফেললাম, এরপরে আমি বললাম যে ঠিক আছে এখন ফ্যাভিপিরাভির খাবো, তখন তো কাজ হবে না। এই জন্য স্টেজ বাই স্টেজে ট্রিটমেন্টে কিছু কাজ হয়, একেবারে যে কাজ হয় না সেটা বলা যাবে না। তবে এই ভাইরাসের এক্স্যাক্টলি। প্রকৃতিটা তোমার সোয়াইন ফ্লু বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাস যেটা করছে, সেগুলো থেকে একটু ডিফারেন্ট। এটা সারা বিশ্ব জানে এবং সবাই জেনে গেছে যে এই ভাইরাসের প্রকৃতিটা ডিফারেন্ট। মানে এই জন্যই আমরা বলি যে এই ভাইরাসের প্রকৃতিটা যখন চেনা যাবে, তখন হচ্ছে মানুষ স্বাভাবিক হতে পারবে। তাছাড়া আমি মনে করি যে পরিপূর্ণ চিকিৎসা এখন হুম আমাদের হুম। হাতে নেই। নেই। এটা আমাদের হাতে শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া, আমরা বলবো যে এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তারপরে যেসব জায়গা দিয়ে ভাইরাস ঢুকে, সেই সব জায়গায় আমাদেরকে সতর্ক রাখতে হবে, এটা আমাদের মোটামুটি এখন মূল অস্ত্র। এটাই মানে ওভারঅল হচ্ছে যে তুমি নিজে সচেতন থাকো, অন্যদেরও সচেতন করো। এটাই হচ্ছে সবচেয়ে বড় স্লোগান। মানে হ্যাঁ, তোমার ওষুধের চেয়ে এটাই সবচেয়ে বড় কাজ করবে। এটাই এটাই। এক্স্যাক্টলি। দেখো আমাদের একজন বন্ধু কমেন্ট করছে যে তুমি আমাদের গর্ব। হ্যাঁ, আমিও বলবো যে হ্যাঁ বন্ধু আহাদ, তুমি আসলেই আমাদের গর্ব। আমরা আমরা আসলে গর্বিত। ধন্যবাদ হুম। জানাচ্ছি আমাদের সকল বন্ধুদের, যারা আমি এই প্ল্যাটফর্ম নিয়ে যে কথাগুলো বলি, যে আসলে এই 96 এবং 98, এই প্ল্যাটফর্মটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এবং বাংলাদেশে একটা বড় প্ল্যাটফর্মে অনেক মানুষ একত্রিত হয়ে অনেক ভালো কিছু করতে পারে, সেটা কিন্তু শুধুমাত্র এই 96, 98 এই প্ল্যাটফর্মটাই দেখিয়েছে। এবং এর দেখা দেখি এখনো অন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি হতে পারেনি। স্টিল নাও ইটস এ লার্জ গ্রুপ, এবং এখানে যে পরিমাণ কাজ আমরা করি, সেটা কিন্তু অন্য কেউ করতে পারে না। ইভেন আমি আমাদের বন্ধুদের প্রতি আমি এই জন্য কৃতজ্ঞ থাকবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে সব সময় আমার পোস্ট গুলোকে তারা পাবলিকের মাঝে ছড়িয়ে দিচ্ছে, আমার পোস্ট গুলোকে শেয়ার দিচ্ছে, বিভিন্ন ভাবে তারা কমেন্টস করছে। এবং এবং আমি চেষ্টা করি সবসময় আমাদের বন্ধুদের যে কোনো মেসেজ পেলে সেটাকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। হয়তো কাজের ব্যস্ততার কারণে আমি দিতে হ্যাঁ, পারি না, এটা তবে আমি ঠিক। সবাইকে তোমরা বলে তো অনেক দিয়েছি। ব্যস্ত থাকো। যে আমার পেজটাকে যদি কেউ ফলো করে, তাহলে হয়তো একটু ইজি হবে আমার সাথে কমিউনিকেট করা। কারণ এখন একটু আসলে মানে জেনারেলাইজ প্ল্যাটফর্মে কাজ করার কারণে পেজ ওরিয়েন্টেড একটু বেশি। আমার প্রোফাইলটাতে আমি এখন খুব কম জিনিসই দেই, পেজের জিনিসগুলোই প্রোফাইলে দিয়ে দেই। এই জন্য মেসেজ আকারে যদি কেউ আমাকে দিতে চায়, অবশ্যই পেজে দিয়ে দিলে আমি সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করি। তো এই জন্য আমি সকল বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, এবং আমি সবাইকে স্মরণ করি যে সবাই আমরা একে অপরকে সাহায্য করছি। এই কোভিডেও আমরা কিন্তু সকলে সকলকে সাহায্য করছি। আসলে তো হ্যাঁ, তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা সত্যি সবাইকে। ভীষণ ভালো লাগার একটা বিষয় যে আমরা সমস্ত একই আত্মা। আমার কাছে এটাই লাগে যে আমরা 96 98 একই আত্মা। হ্যাঁ, বন্ধুরা যেভাবে একজন আরেকজনকে সাহায্য করে, এটা আসলে খুব গৌরবের বিষয়। আচ্ছা, এই তো। তো উম, আর একটা জিনিস যেটা আমি আসলে জানতে চাচ্ছি, যেটা একটু সেনসিটিভ প্রশ্ন, তুমি আবার রাগ টাগ করো না। ব্যাপারটা হচ্ছে যে তুমি তো একটা মহৎ পেশায় আসলে জড়িত। হুম। আহ মানে ব্যাপারটা খুলে বলি যে ইউরোপ, ধরো ইউরোপ, কোনো ডক্টরের কাছে গেলে এরাও তো গেলে তখন মনে হয় না যে তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ, তখন মনে হয় যে সত্যি তারা ব্যাপারটা মন থেকে করছে। মানে আহ রোগীর সেবা যেটা, রোগীর সেবা বা তাদের আচার আচরণে কোনো হেজিটেশন থাকে না। একটা অন্যরকম ফিলিংস আছে না, তারা মানব সেবা মানব ধর্মটা মন থেকে পালন করছে। মানে রোগীর সাথে তাদের একটা ফ্রেন্ডলি রিলেশন। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন চিত্র। আসলে এটার কারণটা কি যে ডাক্তারদের তুলনায় জনসংখ্যার অধিক, বা জনসংখ্যার তুলনায় ডাক্তারদের অপ্রতুলতা কম, এ কারণে?
না, অ্যাকচুয়ালি আসলে এটাকে একইভাবে বা একটা সেন্টেন্স দিয়ে এটাকে শেষ করা যাবে না। হুম, আমি সেক্ষেত্রে বলবো দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। আমি আমাদের এটাই। চিকিৎসকদের যে সমস্যা নেই সেটা আমি বলবো না। কারণ হচ্ছে আমরা একটা ট্র্যাডিশনের মধ্যে বড় হয়েছি, আমরা আমাদের সিনিয়রদেরকে যেটা দেখেছি, আমরা জুনিয়ররা সেটাই ফলো করার চেষ্টা করছি। যে কারণে কিছু ভুল যেগুলো আমাদের মানে উপরের পর্যায়ে সিনিয়র চিকিৎসকরা করেছেন সেগুলো আমরা করছি। আসলে চিকিৎসা এটা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। একটা না, চিকিৎসা আমার আছে। আমার আমি জাস্ট একটু বলি, মানে আমার মনে হচ্ছে, মানে আমার যেটা ধারণা যে ডাক্তারদের সাথে রোগীর অনেক বড় একটা দূরত্ব। মানে বাংলাদেশে যেটা দেখা যায়, যেটা আমি ইউরোপে ওটা আমেরিকায় বলছিলাম, দেখা যায় না। হ্যাঁ, এটার আমি কথাই ওটা আমি ওটা বলতে ওটা চাচ্ছি। বলছি। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে চিকিৎসকদের মধ্যে থেকে যেমন একটা গ্যাপ থাকতে পারে, আবার হুম, রুগীদের মধ্যে থেকেও আস্থার জায়গাটা একটু কমে আসছে। এটা হ্যাঁ, দ্বিপাক্ষিক। তো এক নাম্বার হচ্ছে তুমি যেটা বলেছো যে আমাদের চিকিৎসকদের রেশিওটা কম, যে কারণে আমাদের সরকারি হসপিটাল গুলোতে আমরা কিন্তু মানে মনে করো একজন চিকিৎসক সে 100 রোগী দেখতেছে 12টা পর্যন্ত, দুপুরের পর্যন্ত। ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, আর এক্স্যাক্টলি। এটার হ্যাঁ, কারণে আমি এটাই আসলে জানতে চাই যে কারণ মনে হচ্ছে এটাই, হ্যাঁ, যে তারা টায়ার্ড এটা একটা থাকে কারণ। আসলে। আবার আরেকটা হচ্ছে যে প্রাইভেট চিকিৎসা আমাদের যেহেতু সরকারি ভাবে অনেকেই পাচ্ছে না বা এই চিকিৎসা সেবায় সন্তুষ্ট না, তখন তারা যাচ্ছে প্রাইভেটে। আবার এই হ্যাঁ, প্রাইভেটেও কিন্তু একই অবস্থা। প্রাইভেটে যারা দক্ষ চিকিৎসক তাদের চেম্বারে প্রচুর ভিড় আছে, অথচ তোমার কিন্তু দক্ষ চিকিৎসা দরকার নাই, দক্ষ চিকিৎসকের কাছে দরকার নাই, তোমার সিম্পল একজন এমবিবিএস এর কাছে গেলেই হয়তো। তুমি চলে যাচ্ছ একজন এফসিপিএস অথবা একেবারে সুপার স্পেশালিটি লেভেলে, তখন সেও তোমাকে দেখছে। এই যে যে রেফারেল সিস্টেম মানে যেটা ইউরোপ আমেরিকায় সবসময় সবচেয়ে স্ট্রং, তুমি ইচ্ছা করলেই কিন্তু তোমার জিপি কে ওভারকাম করে তুমি যেতে পারছো না একটা না, চিকিৎসার জন্য, না, কারণ তোমার ইন্স্যুরেন্স সম্ভবই তোমাকে না। সাপোর্ট দিবে না। হ্যাঁ। তো এটাই। যেহেতু এই জিনিসটা আমাদের নাই, একটা ওই গ্রামের অজপাড়াগায় থেকে একজন আইসা আমাদের সিনিয়র প্রফেসরকে দেখাইতে পারে সিরিয়াল দিয়ে, সে অনেক কষ্ট মষ্ট করে সিরিয়াল দিয়ে আইসা কইলো স্যার আমার জ্বর, দরকার নাই কিছুটা, স্যার না পা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ছুটি দিয়ে দিল। তো এই যে বিষয়গুলো আমাদের সমাজে এটা ব্যাপকভাবে আছে। এই জন্য আমি বলবো এটা দ্বিপাক্ষিক কোনো সমস্যা না, তবে এটাও ঠিক আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদের অনেক চিকিৎসক আছেন যিনি যারা সময় দেন না বা সময় দিয়ে চিকিৎসা দেখেন না, এটা কমপ্লেনটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এই কোভিড সিচুয়েশনে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা মানুষের কাছাকাছি না গেলে আসলে চিকিৎসা বলি আর যাই বলি না কেন ট্রিটমেন্ট কমপ্লিট হবে না। অবশ্যই কমপ্লিট করার জন্য আমার মানুষের মনে ঢুকতে হবে, মানুষের মনের এক্স্যাক্টলি। সাইকোলজিটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপরে চিকিৎসা করতে হবে। আমি অবশ্যই, সবসময় এটা অবশ্যই, চেষ্টা করি এই প্রিন্সিপাল গুলো ফলো করার, এবং আমি মনে করি যে এটা সকল চিকিৎসকেরই ফলো করা উচিত। অবশ্যই। ধন্যবাদ বন্ধু, তুমি আসলে খুব সুন্দর এবং খুব সাবলীল ভাবে ব্যাপারটা বুঝিয়ে বলছো। আশা করি আমাদের সব বন্ধুরাই ব্যাপারটা বুঝতে পারছে। হ্যাঁ। তো এখন আসলে যেটা অন্য প্রসঙ্গে বলি, যে তোমার প্রোফাইলে আছে যে তুমি ঘুরতে পছন্দ করো, তোমার শখ। এখন বলো যে তোমার আসলে আর কি কি শখ আছে, কি কি করতে ভালো লাগে? না আসলে শখ বলতে তো মানে অনেক সময় এইটা থাকেই মানুষের, তো আমার এরকম ঘোরাঘুরির শখ আছে এবং আমি চেষ্টা করি সময় পেলেই যাতে একটু রিক্রিয়েশন করা যায়। এবং আমি কিন্তু ইদানিং যে জিনিসটা করতেছি, আমি নতুন কোন জায়গায় গেলে আমি সেটা লাইভ করে দেখিয়ে দিই, মানে আমার পেজে আমি লাইভ করে দেখিয়ে দিই। কারণ হচ্ছে কি যে আসলে এটার যে বেশ কিছু মানে ইফেক্ট আছে, আমার মেডিকেল সেক্টরে এটার ইফেক্ট ইফেক্ট আছে। যেমন আমি কয়েকদিন আগে আমি গেলাম বরিশালের একটি জায়গায় গেলাম, সেখানে গিয়ে আমি তাদেরকে বললাম যে আসলে এই যে ন্যাচারাল যে সিনারিও এগুলো দেখলে আমাদের মনের যে স্ট্রেসটা এটা কমে যায়। স্ট্রেস কমে গেলে হরমোনাল ব্যালেন্স থাকে, আর হরমোনাল ব্যালেন্স থাকলে আমি অনেক রোগ থেকে রক্ষা পেতে পারি। তো সুতরাং এই জায়গাটা আমি মানে হিট করতে চাই। ঘোরাঘুরি শুধুমাত্র আমি ঘুরলাম দেখলাম ব্যাপারটা এরকম না, হ্যাঁ, এইটার মধ্যে অনেক এক্স্যাক্টলি। কল্যাণ রূপ আছে। এইটার মধ্যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে পারো। মানে আমি অবশ্যই। নেচারকে বেশি পছন্দ করি, ঘোরার জন্য নেচারকে বেশি পছন্দ করি। এবং ন্যাচারাল যে এনভায়রনমেন্ট গুলো এগুলো মানুষের মনকে যেমন প্রশান্তি দেয়, প্লাস হচ্ছে তার যে সৃষ্টিকর্তার প্রতি অনুগত হতে সাহায্য করে। এবং আমরা যখনই মনে রাখবো যে আমাদের একজন কন্ট্রোলার আছে, আমাদেরকে একজন কন্ট্রোল করছে, তখন আমি নিজে কন্ট্রোল হতে আমি সতর্ক থাকবো। আর যখন আমি মনে করো আমার কোনো কন্ট্রোল নাই, তখন তুমি তোমার ইচ্ছা মতো চলবা। এটাই হচ্ছে একটা বড় সাইকোলজিক্যালি মানে ট্রিটমেন্টের একটা অংশ, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এটা হতে পারে।
এই জন্য আমি মনে করি যে এই কোভিড সময়েও ঘুরতে যাওয়া যায়। তবে এটা খেয়াল রাখতে হবে যেই জায়গায় মানুষের সমাগম কম, তাহলে মানে সেই জায়গাটায় যেতে হবে। ইতিমধ্যে আচ্ছা, একটা আমরা প্রশ্ন আমি দেখে আমরা ফেলেছি। আবার, হ্যাঁ, হ্যাঁ, আমি এই প্রশ্নটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এক বন্ধু প্রশ্ন করছে যে আমাদের এই বয়সে কি প্রতি বছর রুটিন চেক আপ করা উচিত কিনা, এটা বলো। খুবই ভালো একটা প্রশ্ন। আমি বন্ধুকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রশ্নটা করার জন্য। এই কথাগুলো আমি সব সময় বলার চেষ্টা করি। আমরা হচ্ছে এজ অফ 40, এই 40-তে কিন্তু সব ধরনের কমপ্লিকেশন গুলো আসে। তো সেক্ষেত্রে আমি মনে করি যাদের কোনো সমস্যা নেই তাদের বছরে একবার হচ্ছে চেক করা উচিত। বছরে একবার, বছরে একবার চেক করা উচিত। বেশ কিছুই না, জাস্ট আমরা একটা ইসিজি করতে পারি হার্টের। আমি এটা বলেই দিচ্ছি যে বছরে রুটিন চেক আপের জন্য কোনো সমস্যা নেই, তাহলে আপনি একটা ইসিজি করবেন, একটা লিভার ফাংশন টেস্ট করবেন, একটা কিডনি ফাংশন টেস্ট করবেন, ব্যাস। আরেকটা আপনি চাইলে একটা লিপিড প্রোফাইল করতে পারেন যে আপনার প্রেশার বা আছে, আর ডায়াবেটিসের চেকটা করবেন যে ডায়াবেটিস আছে কিনা, ব্যাস, ভালো কথা। এরপরে যাদের ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, যাদের পরিবারে স্ট্রোক হয়, যাদের পরিবারে হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই অবশ্যই আফটার দ্য এজ অফ 40 6 মাস পর পর চেক করবে। 6 মাস পর পর তাদের হার্টের ইসিজি করবে, লিপিড প্রোফাইল করবে, ডায়াবেটিস আছে কিনা চেক করবে, তারপরে লিভার ফাংশন ঠিক আছে কিনা চেক করবে, কিডনি ফাংশন ঠিক আছে কিনা চেক করবে। এই জায়গাগুলো চেক করবে। এটা হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো সুতরাং আমি বলবো যে মানে বেশি কিছু না, অন্তত হাতে গোনা 5 থেকে 6টা টেস্ট করলে আপনি সমাধান হয়। কারণ অনেকেই বলে ফুল বডি চেক আপ, এই শব্দ বলতে কোনো শব্দ নাই, ফুল বডি চেক আপ বলতে কোনো শব্দ নাই। তুমি অর্গানিক স্পেসিফিক চেক আপ, তোমার তো হাতের চেক টেস্ট করার দরকার নাই, তোমার পায়ের টেস্ট করার দরকার নাই, তুমি চোখে দেখতে পারতেছো, তোমার টেস্ট করা লাগবে কেন? ঠিক আছে, তুমি কি করবা যেটা দেখতে পাচ্ছ না, যেমন হার্ট তুমি দেখতে পাচ্ছ না, এবং হার্ট তোমাকে সচল রাখছে, তাহলে হার্টে তোমাকে টেস্ট করতে হবে। তাহলে তুমি ঝুঁকিতে থাকলে 6 মাস পর পর চেক করবা যে হার্টের ইসিজি করে দেখবো। এই হার্টটা ক্ষতিগ্রস্ত হয় আমাদের রক্তে চর্বি বেড়ে গেলে, তাহলে আমি রক্তের চর্বিটা আমি 6 মাস পর পর দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। এরপরে আছে লিভার। এই লিভারটা আমরা দেখি না, কিন্তু সব কিছুর গোড়া কিন্তু এই লিভার। লিভারের যত সময় আমাদের রোগ জীবাণু এগুলো নষ্ট করে লিভার। লিভার খারাপ থাকলে আমাদের রোগ জীবাণু বেশি ধরে। আর একটা হচ্ছে কিডনি। কিডনি হচ্ছে যত সব ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমাদের ফিল্ট্রেশন করে কিডনি। তাহলে এই কিডনিটাকে ভালো রাখাটা আমাদের জরুরি। তাহলে কিডনিটা ভালো রাখার জন্য অবশ্যই। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই কাজটা করি। এটার জন্য সিরাম ক্রিয়েটিনিন করা হয়, এটা সবাই জানবে। আম, আর হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন আসলে বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হয়। তারপরে আচ্ছা, চেষ্টা আমাদের করবো। আর এক বন্ধু জানতে চাইছে যে তুমি কোথায় প্রাইভেট প্র্যাকটিস করো। ধন্যবাদ। আসলে প্রাইভেট প্র্যাকটিসের আলাপ এই লাইভে করা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ অনেক বন্ধুরা সবাই মনে করবে যে প্রাইভেট বিজনেস শুরু করে দিয়েছি কিনা, যদিও না, আমি না, তুমি বলেছি যে বলতে পারো, হয়তো কোনো বন্ধুর দরকার হতে পারে, সেজন্য। না, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আমি হচ্ছি যে আমার এখন যেখানে বসে আছে, দিস ইজ মাই চেম্বার। এটা বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন। এটা কাটাবন, হাতিরপুল। হাতিরপুল কাটাবন অথবা এলিফ্যান্ট রোডের সাথে কাটাবন মোড়েই পাবে। এটাকে আমি চাইলে এই কমেন্ট সেকশনে আমি পরবর্তীতে আমার কার্ড দিয়ে দিব, কোনো সমস্যা হ্যাঁ, নাই। দিয়ে দিও। Even হুম, আমি দিয়ে দাও। সবাইকে রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্ট করব যে আমার পেজ, আমি যে নামটা ব্যবহার করেছি, আমার এই স্ক্রলে যে নামটা ব্যবহার করেছি আইডেন্টিটিতে, সেটাই আমার পেজের অ্যাড্রেস। তুমি এটা প্রশ্ন করার আগে আমি বলে ফেললাম যে এই অ্যাড্রেসটাই সবাই গেলে আমাকে পাবে, এবং ইভেন সেখানে কিন্তু আমাকে মেসেজ দিতে পারবে, কোনো সমস্যা নাই। সেখানে আমি চেষ্টা করি সবাইকেই রেসপন্স করার জন্য। তো আহ, অবশ্যই যদি আমাদের বন্ধুদের কোনো উপকারে লাগে। ইতিমধ্যে আজকেও একজন বন্ধু এসেছিল, এবং তার খুব জটিল একটি সমস্যা নিয়ে সে ইন্ডিয়া থেকে ঘুরে এসেছে, আমার কাছে এসেছিল। আমি তোমাদের সাথে কথা বলার আগে 4টার দিকে ওর সাথে একটা appointment করছি, কথা বলছি। তো দেখা যাক যদি সমস্যার সমাধান করতে পারে, ইন্ডিয়া ফেরত চিকিৎসা দেওয়ার সুযোগ হবে আর কি। আচ্ছা, বন্ধু আহাদ, এবার তোমার জন্য একটা ভিন্নধর্মী কোশ্চেন, যে আমাদের এক বন্ধু জানতে চাইছে যে ডাক্তাররা অপেক্ষাকৃত কম রোমান্টিক, আসলে কি ব্যাপারটা সত্যি? এটা তুমি কথাটা আমার বলো কাছে আসলে কি। মনে হয় না, কম রোমান্টিক কথাটা আসলে সঠিকভাবে নেওয়া কঠিন, কারণ আমি তো মনে করি যে আমি কম রোমান্টিক না।
না, এটা তার মানে হচ্ছে আমাদের বন্ধু কিন্তু অনেক রোমান্টিক। হ্যাঁ। সেটাই। তো যে কারণে সেটাই। কম রোমান্টিক এটা আসলে মনে করা কঠিন। যিনি কম রোমান্টিক মনে করেছেন তার সাথে একটু সাক্ষাৎ করতে পারলে হয়তো বোঝা যেত যে আসলে আমার রোমান্টিসিজম কম আছে কিনা। ঠিক আছে, এই আর কি। সেটাই। না, আমরা তাহলে ওই যে আমাদের যে আলোচনাতে ছিলাম সেটাতে ফিরে যাই, যে তুমি বলছো যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো। তো এই ঘোরাটা কি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ, না তুমি দেশের বাইরেও ঘুরছো? না, আমি দেশের বাইরেও ঘোরার সুযোগ হয়েছে। আমি মূলত তো আমি প্রথম যে সময় দেশের বাইরে যাই সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন। সেটা ছিল আমার হাইতি। হাইতিতে আমি ওখানে ছিলাম প্রায় 1 বছর। ওখান থেকে আমি পরে ডোমিনিকান রিপাবলিক, ওটা খুবই ন্যাচারাল বিউটি একটা জায়গা। সবাই দেখতে পারো, মানে মানে খুব ওখানকার বেশ কিছু মানে ইউটিউব সার্চ দিলেও পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জায়গা, ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। এরপরে হচ্ছে তোমার ওখান থেকে আমি আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে। ওখানে আমি প্রায় 1 মাস 15-20 দিনের মতো ওখানে সময় কাটিয়েছি। ওখানে আমার ওখানে আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, সেখানে সময় কাটিয়েছি। এবং আমি যেখানেই গেছি সেখানে চেষ্টা করেছি ইনফরমেশন কালেকশন করার, যে আমার এখানে আচ্ছা। কি দরকার এই জিনিসটা। আমি ওখানে হুম যে হুম। আমেরিকায় যে দেখেছি ওদের টেকনোলজি, ওদের চিকিৎসা ব্যবস্থা, এবং আমি দেখেছি যে এই জায়গায় আমি এসে এখানে পারফর্ম করতে পারবো না। কারণ আমার এই গুমট পরিবেশে এত কম্পিটিটর জায়গায় এত কষ্ট করে টিকে থাকতে পারবো না। তখন আমি অ্যাসেস করে ফেলেছি যে বিদেশে আমার জন্য সেফ হবে না। তারপরে আমি আমাদের কনফারেন্স রিলেটেড আমি হচ্ছে নেপাল, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো যাওয়ার সুযোগ হয়েছে। তারপরে মক্কা, মদিনা, এগুলো ভিজিট করার সুযোগ হয়েছে। এই জন্য আসলে সুযোগ পেলে যাই। কিন্তু এই কোভিড এর সময়ও আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, মানে আমার ফ্যামিলি সহ একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। সেটা হচ্ছে ভুলে গেলাম আমি ও জায়গাটার নাম ভুলে গেছি। তো ওইটা আচ্ছা পরে আচ্ছা। বাতিল হয়েছে, ওই হুম কনফারেন্সটা হুম। বাতিল হয়েছে, যে কারণে যাওয়া হয় না আর কি। যাক, আমাদের তোমাকে সবচেয়ে বেশি করে। এরপরে তোমার ভিজিট হবে ইউরোপে, ইউরোপ ট্যুর দিবে। হ্যাঁ, একদম ফ্যামিলি সহ, ভাবি সহ। আর সুইজারল্যান্ডে তো ওপেন দাওয়াত দিয়ে রাখলাম। এরপরে তো আমি আছি যেহেতু, কোনো চিন্তা নাই, সুইজারল্যান্ডে একদম চলে আসবা। হ্যাঁ, আমার আমার দরজা বন্ধুদের জন্য সব সময় খোলা। এই, ভালো লাগবে, তবে আসার চেষ্টা করবে সামারে, কারণ তুমি উইন্টারে এসে অতটা মজা হবে না, ঠান্ডা থাকে। তো চেষ্টা করবে সামারে ইউরোপ ট্যুরে আসার জন্য। আচ্ছা, আমাদের এক বন্ধু জানতে চাইছে, যদিও তুমি এই প্রশ্নের উত্তর মনে হয় আগেও দিয়ে দিছো, যে টিকা বা টিকার প্রয়োগ সম্পর্কে কি? হ্যাঁ, এটা আমি বলে ফেলেছি, পরে হয়তো দেখে নিবে। টিকা হুম হুম। আবিষ্কার এবং এর হ্যাঁ, প্রয়োগের কি প্রয়োগ। অবস্থা জানাবো। তো আসলে জি। টিকা আবিষ্কার তো হচ্ছে এখন। এটা তো আমি তোমাদের আগেই বলেছি যে একটা টিকা পার্মানেন্ট ভাবে রেকগনাইজড করার জন্য অনেক সময়ের প্রয়োজন। সেই সময়টা এখনো কিন্তু আসেনি। এটা একটা ওকে। বড় প্রবলেম। তো যখনই এটা আসবে তখন ওয়ার্ল্ড এটা পাবে, তখন বোঝা যাবে যে আসলে কত টাকা। তার মধ্যে থেকেই এরই মধ্যে কিন্তু আমাদের অনেক বন্ধুরা, অনেক মানে মানুষকে হারিয়ে ফেলেছি, বিশেষ করে ইউরোপ হুম। আমেরিকা অনেক মানুষ আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা সত্যি, এটা পরবর্তীতে সত্যি টিকা কথা, আমরা এসেছে। অনেককে হারিয়ে তো ফেলছি। যখন এই টিকাটা ফিজিবল হবে আমার ধারণা, মানে যখন এই টিকাটা ফিজিবল হবে তখন আর মানুষের টিকার দরকার হবে না। তখন বুঝবে যে আমি তো কোভিড থেকে এভাবেই রক্ষা পাইতে পারি, আমার টিকার কি দরকার। দিস ইজ দ্য ফ্যাক্ট সেটাই। আমার কাছে। টিকার উপরে কোভিড আমার ডিপেন্ডেন্ট মনে না হয় হয়ে। এক সময়, এক সময় আমাদের জীবনের একটা মানে সঙ্গীর মতোই হয়ে যাবে, একে নিয়েই আমাদের বাঁচতে হবে। হ্যাঁ, Definitely। মানে এই এটা আর কথাটাই যাবে আমি না। বলতে চেয়েছি, এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি। তবে আমি এটাই। মানে ফাইনালি আমি কয়েকটা কথা আমাদের বন্ধুদেরকে বলবো। আমার মনে হয় 10টা ঘন্টা খানিক পার হয়ে গিয়েছে হ্যাঁ, আমরা। আমাদের এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই লাইভ কিন্তু সারা বিশ্বে দেখছে, আমাদের বন্ধুরা দেখছে। তো আহা, তুমি বলো সবার সম্পর্কে কিছু, বলো যে আমরা কি করতে পারি। হুম, ওকে, তারপরে থ্যাংক ইউ। আমরা এই আসলে লাইভটা যারা শেষ করে দিব। আজকে হ্যাঁ এই লাইভটা দেখছেন, আমার বন্ধুরা যারা দেখছো, তো সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো আমার সাথে থাকার জন্য। এবং হচ্ছে যে আমার আমার জন্য অবশ্যই সবার কাছে দোয়া কামনা করছি। প্লাস হচ্ছে আমি যে কয়েকটি কথা বলতে চাই, যে আজকের এই মানে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আমরা যে ঠিক ঠিক। যেখানেই আছি, আমরা যে যেখানেই আছি,
আমরা কিন্তু এই এই অবস্থান থেকে মনে করা যাবে না যে এইটা চলে গেলে, কোভিড চলে গেলে আমরা আবার আগের অবস্থা থেকে শুরু করব। এটা যদি কেউ ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। তোমাকে এক্স্যাক্টলি। এর ভিতরে প্ল্যান করতে হবে। তুমি অফলাইনে আছো, তুমি অনলাইনে প্ল্যাটফর্ম খুলে ফেলো। তুমি তোমার বিজনেসটাকে অনলাইনে ট্রান্সফার করে ফেলো। তুমি যেভাবে তোমার এই কোভিড এ একটা অল্টারনেটিভ সিস্টেম তোমাকে দাঁড় করিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে কোভিড এসে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আসলে ক্রাইসিস মোমেন্টে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। এরকম একটা মানুষের প্রত্যেকটা একটা অল্টারনেটিভ সিস্টেমকে হাতে রাখতে হবে, যাতে আমরা মানে বের হয়ে আসতে পারি। আমি এই জন্য বলছি আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজে অনেকেই যুক্ত আছে, অনেকেই চাকরি চলে গেছে এর ভিতরে। তো এই জন্যই সবাইকেই চেষ্টা করতে হবে যে আজকে যার চাকরি চলে গেছে সে হয়তো বা কি শুরু করবে, তাকে একটা বিজনেস শুরু করতে হবে। এভাবে করে সবাই একটা অল্টারনেটিভ রাস্তা মানে চিন্তা করে রাখতে হবে, কারণ এই কোভিড কবে যাবে পরিষ্কার ভাবে এটা বলার কারোই কোনো ক্ষমতা নেই। আমি না। বলবো যে এই মুহূর্তে সবাইকেই মানে প্রিপারেশন নিতে হবে অল্টারনেটিভ রাস্তায়। এবং আমি মনে করি যে স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধিটাকে আমাদের রুটিন ওয়ার্কের ভিতরে নিয়ে আসতে হবে। এই এই জিনিসটা যদি আমরা করতে পারি, শুধু কোভিড না, যে কোনো ধরনের নতুন ভাইরাস আসলেও বা যে কোনো কিছু আসলেও কিন্তু আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি। এটা কিন্তু এই কোভিড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে আমরা কিন্তু এটা পারি। তো এটা যদি আমরা পারি তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমি সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো এবং তাদের সকলকে অনুরোধ করব তারা এই কোভিড পরিস্থিতি যেন ঘুরে দাঁড়াতে পারে, এবং সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে। আর ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমার কথা বলার সুযোগ থাকলে অবশ্যই আমি কথা বলবো। ধন্যবাদ ইনশাআল্লাহ। সবাইকে। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো, যেটা আসলে এত সাবলীল ভাবে আমরা আসলে জানতেও পারতাম না। সেজন্য বন্ধুরাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিছে। থ্যাংক ইউ বন্ধু আহাদ। পরে অবশ্যই আমাদের আবার কথা হবে। আমি লাইভের একদম শেষ প্রান্তে চলে আসছি। বন্ধুদের সবার কাছে আহ বিদায় নিয়ে নিচ্ছি। আমরা আবার আসবো আমাদের কোনো বন্ধুকে নিয়ে এইভাবে আড্ডায়, আনন্দ আড্ডায়, গল্প, কবিতা, গানে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সহি সালামত থাকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।